এপ্রিল থেকে নিজ দেশে ফিরেছি আজকে রাতে। সাথে আমার স্ত্রী এলিজা আর 5 বছরের শিশুকন্যা জেসি। কানাডায় পোস্ট গ্রাজুয়েট করতে যাওয়ার সময় পরিচয় এলিজার সাথে। ব্যাচমেট ছিলাম আমরা। ওরা মূলত রাশিয়ান। ওর জন্মের আগে ওর ফ্যামিলি নর্থ আমেরিকায় চলে আসে, তাই জন্মগতভাবে ও কানাডিয়ান সিটিজেন। একসাথে পড়ার সময় থেকে আমাদের বন্ধুত্ব, এরপর প্রণয়, তারপর বিয়ে। কিন্তু আমাদের এই বিয়েটা আমার বাবা মা কোনোদিন মেনে নেয়নি। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল মা। মা তার কাজিনের মেয়ে আফিয়ার সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছিলেন। তার ইচ্ছে ছিল কানাডা থেকে পড়াশোনা শেষ করে আমি দেশে থিতু হব পুরোপুরিভাবে। আমারও তেমনই ইচ্ছা ছিল। কিন্তু ভাগ্য যে অন্যরকম ছিল তা আমরা বুঝিনি। একটা পর্যায়ে আমার মনে হয়েছিল এলিজাকে ছাড়া আমার চলবেই না। বাবা মাকে একসময় ঠিক ম্যানেজ করে নিতে পারবো। তার বড্ড আদরের ছেলে আমি। মেনে না নিয়ে পারবেন না। কিন্তু আমার মাঝে এত শক্ত হৃদয়ের আগে বুঝতে পারিনি। বিয়ের 1 সপ্তাহের মাথায় আমি অনেক সাহস সঞ্চয় করে আমার পরিবারে বিয়ের কথা জানিয়েছিলাম। মা শুনে সাথে সাথে বলেছিল আমি যেন তার মৃত্যুর পরেই দেশে আসি। জীবিত অবস্থায় তিনি আমার মুখ দেখতে চান না। অনেক ভেঙে পড়েছিলাম আমি তখন। এলিজা সবসময় নিজের মধ্যে অপরাধবোধে কুঁকড়ে থাকতো। একটা সময় সে বাধ্য হয়ে আমাকে বলেছিল আমি যেন তাকে ছাড়াই দেশে চলে যাই। কিন্তু সেটাই বা কিভাবে সম্ভব? ও যে আমার দায়িত্ব। নিজে আর আসেনি। চেয়েছিলাম আমার মা পুত্র স্নেহে কাতর হয়ে নিজেই একদিন আমাকে দেশে ফেরত বলবেন, কিন্তু না। আমার পরিচিত নরম মনের মা বড্ড অপরিচিত হয়ে যান আমার কাছে। কোনোভাবেই আমাকে আর ডাকেননি তিনি। কিন্তু ছেলে হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি। আমার বড় বোন মুক্ত আপা আর তার ছোট ভাই প্রান্তের সাথে আমার সবসময় যোগাযোগ ছিল। ওদের কাছে আমি প্রতি মাসে বাবা মায়ের জন্য আমার সাধ্যমতো টাকা পাঠাতাম। তবে ওদের বলতাম এটা যে আমি দিয়েছি তা না বলতে বাবা মাকে, তাহলে ওনারা নেবেন না। আজ প্রায় 7 বছর পর দেশে ফিরছি আমি। হয়তো আর ফেরাই হতো না কখনো। কিন্তু গত মাসে প্রান্ত ফোন দিয়ে জানালো দেশে এবার যেতেই হবে আমাকে। ওর বিয়ে করতে চলছে, হ্যাঁ, মায়ের পছন্দের আফিয়ার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। ও অনেক করে চাচ্ছে আমি যেন এলিজা আর জেসিকে নিয়ে দেশে যাই। সব শুনে আমি বললাম, দেখ প্রান্ত, দেশে তো আমি অনেক আগেই যেতে চেয়েছিলাম, কিন্তু বাবা মায়ের সামনে কোন মুখে দাঁড়াবো আমি বল? তাদের কুলাঙ্গার ছেলে আমি। এতগুলো বছরের মা আমাকে দেশে যাওয়ার কথা বলা তো দূরে থাক, কেমন আছি এটাও জানতে চায়নি। আমি জানি না আমি ভুল করেছি নাকি ঠিক করেছি, কিন্তু এলিজা তখন আমার রেসপন্সিবিলিটি। ওকে রেখে কিভাবে যেতাম আমি? তারপর আমাদের জেসি এলো। আমার কি আর এভাবে বিদেশ ভুঁইয়েতে তোদের না দেখে ভালো লাগে বল? কিন্তু আমি যে নিরুপায়। একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি। তখনই প্রান্ত একটা টোপ ফেলল। যা, সাথে সাথে গিলে ফেললাম আমি আবেগের বশবর্তী হয়ে। ভাইয়া, সবই আমি জানি, কিন্তু বাবা মা স্বয়ং এবার তোকে দেখতে চেয়েছেন। উত্তেজিত হয়ে গেলাম আমি। সত্যি বলছিস তুই? 100 বার সত্যি বলছি। মিথ্যে কেন বলবো? তাহলে তারা আমাকে ফোন করছে না কেন? আসলে ভাইয়া, বুঝিসই তো, এতদিন নিজের জেদের জন্য তোর সাথে কথা বলিনি। এখন হঠাৎ করে বলতে একটু ইতস্তত করছে। তবে তুই শিওর থাক, তুই একবার দেশে আসলে ভাবি আর আমাদের ছোট্ট মামুনিকে দেখে বাবা মা সব ভুলে যাবেন আগের কথা। আমি এতটাই আবেগী হয়ে গেলাম প্রান্তর কথা শুনে সত্য মিথ্যা যাচাই করা প্রয়োজন মনে করলাম না। তাছাড়া প্রান্ত নয়, শুধু আমার ভাই নয়, আমার বন্ধুও বলা যায়। এমন সম্পর্ক আমাদের ছোট থেকে। ও যে মিথ্যে বলতে পারে কখনো এটা মাথায় আসেনি আমার। সাথে সাথে ছুটির অ্যাপ্লিকেশন করলাম আমি। এলিজা আর জেসি তো অনেক এক্সাইটেড। এলিজা একটা বেকারি চালায়। ও দেশে যাওয়ার আগে বাবা মায়ের জন্য কেক বানিয়ে নিয়ে যেতে চায়। ইউটিউবে ভিডিও দেখা শুরু করে সবচেয়ে বেস্ট হবে কোন ডিজাইন। জেসিও রোজ আলমারি থেকে জামা বের করে চাচুর বিয়েতে কোনটা পরবে, কী করবে সারাদিন, তার এই চিন্তা। সবার এত খুশি দেখে নাকি নিজে এতদিন পর ঘরে ফেরার আনন্দে বাবা মায়ের জিদের কথা বেমালুম ভুলে গেলাম আমি। 3 সপ্তাহের ছুটি নিয়ে চড়ে বসলাম বিমানে। কিন্তু আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে আসাটাকে যে কি বোকামি ছিল, সে বাড়িতে ঢুকেই বুঝতে গেলাম আমি। আমাদের বাড়িটা একটু বাংলো স্টাইলের। প্রাচীলে ঘেরা। দোতলা বাড়ির সামনে দুকাঠা খালি জমি। বাবা মা সেখানে শখের বাগান করেছিল। আমি যখন দেশে ছিলাম বাড়িটা একতলা ছিল। বাবা রিটায়ার্ডের টাকায় দোতলা হয়েছে। আরও অনেক কিছু পরিবর্তন এসেছে। বেশ ভালো লাগলো দেখে। এলিজা আর জেসি তো অবাক হয়ে গেছে সব দেখে। ভেবেছিলাম গেটে হয়তো বাবা মা আপা প্রান্ত সবাই আমাদের রিসিভ করতে দাঁড়িয়ে থাকবে। আসলে অনেক দিন পর মনটা বড্ড ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছিল। কিন্তু আমি অবাক, শুধু প্রান্তকেই দেখলাম গেটে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরলো। আমিও এতদিন পর ভাইয়ের দেখা পেয়ে খুশিতে দিশেহারা। অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলাম ওকে। এলিজা আর জেসি অবাক হয়ে আমাদের দেখছে। প্রান্ত আমাকে ছেড়ে জেসিকে কোলে তুলে নিল। ওর গালে একটা চুমু দিচ্ছে জেসি। প্রান্তের গালে একটা চুমু এঁকে দিল। প্রান্তের চোখের পানি। ভাইয়া রে, এই ময়না পাখিটিকে এতদিন আমাদের কাছে নিয়ে আসিসনি কেন রে? জেসি তার
ছোট্ট নরম হাত দিয়ে প্রান্তের গাল মুছে দিল। আমি অবাক হয়ে ওদের দেখছিলাম। প্রথম দেখাতে কেমন আপন হয়ে গেছে, মনে হচ্ছে কত বছরের চেনা। একেই বুঝি বলে রক্তের টান। ততক্ষণে প্রান্ত এলিজার সাথে সাক্ষাৎ বিনিময় করছে। আরে ভাইয়া, ভাবি তো ফ্লুয়েন্টলি বাংলা শিখলো কিভাবে? অবাক ব্যাপার। এলিজা বলল, আরে অনেক অবাক ব্যাপার আছে প্রান্টু। ওর উচ্চারণ শুনে আমরা হেসে দিলাম। এবার বাড়ির ভিতরে প্রবেশ করলাম আমরা। জেসি সব হা করে দেখছে। পাপা, ইটস ইয়োর হাউস, প্রান্ত বলো। ইয়েস, ইটস ইয়োর পাপা হাউস অ্যান্ড অলসো ইয়োর্স বেবি। ও মাই গড, আই হ্যাভ নো আইডিয়া পাপা, ইউ হ্যাভ সার্চ এ গার্ডেন হাউস। প্রান্ত হেসে দিল ওর কথা শুনে। এলিজা পিছন থেকে বলল, জেসি বাবা, তোমাকে বলেছিলাম এখানে এসে সবসময় বাংলায় কথা বলো। ও সরি মম, আই ফরগেট, আমি বাংলাতে বলবো। প্রান্ত যেন অবাক হওয়ার শীর্ষে। জেসিও বাংলা পড়ে এত সুন্দর। ভাই, তুমি সত্যিই ভাগ্য করে এমন বউ আর মেয়ে পেয়েছিস। আমি হাসলাম। এসব বলতে বলতে বাড়ির মধ্যে প্রায় চলে এসেছি আমরা। এখন পর্যন্ত বাবা মায়ের দেখা পাইনি। তাদের দেখার জন্য মনটা অস্থির হয়ে উঠছে আমার। প্রান্ত, বাবা মা কোথায়? দেখছি না কেন তাদের? প্রান্ত একটু থতমত খেয়ে বলো, আছে সবাই। তোরা আগে চল তো ভিতরে, খাওয়া দাওয়া কর, রেস্ট নে। আমার কেমন খটকা লাগলো, কি বলিস? এতদিন পর এসে আগে বাবা মাকে দেখবো না, খাওয়া দাওয়া করবো আগে। প্রান্ত দিকে তাকাতেই দেখি ও মুখ চুপসে গেছে। তবে কেউ মিথ্যে বলে আমাদের ডেকে আনলো? অজানা আশঙ্কা বুক কেঁপে উঠলো আমার। এলিজা আর জেসির কোনো অসম্মান হবে না তো এই বাড়িতে? কোনো ভুল করে ফেললাম আমি ওদের এখানে নিয়ে এসে? কে এসেছে রে প্রান্ত? দোতলার সিঁড়ি থেকে বাবার কণ্ঠ শুনে স্তম্ভিত হয়ে গেলাম আমি। কতদিন পর বাবার সেই কণ্ঠ শুনেছি সামনাসামনি। চোখ অশ্রু সজল হয়ে উঠছে আমার। এলিজার জড়সড় হয়ে আমার পাশে এসে দাঁড়ালো। আমি হাত চেপে ধরলাম ওর। বাবা, চোখে একটু কম দেখেন। এসে আগে সবগুলো লাইট জ্বেলে দিলেন ড্রয়িং রুমে। আমি আবেগপ্লুত হয়ে বাবার দিকে তাকালাম। কত শুকিয়ে গেছে মানুষটা এই কয়েক বছরে। দাড়ি রেখেছে, সাদা পায়জামা পাঞ্জাবি। এত সুন্দর লাগছে বাবাকে, ইচ্ছে করছে সেই ছোট্টবেলার মতো ছুটে যেয়ে জড়িয়ে ধরি। হঠাৎ বাবা আমাকে দেখে থমকে গেলেন। একবার আমার দিকে, একবার এলিজা আর জেসির দিকে তাকাচ্ছেন উনি। আমি একটু অবাক হলাম। আমরা যে আসবো বাবা জানতেনই না। আমি জিজ্ঞাসা দৃষ্টিতে প্রান্তর দিকে তাকালাম। ও আমার দিকে তাকাচ্ছে না, অন্যদিকে তাকিয়ে আছে। রাহাত, তুমি? আমি থমকে গেলাম। বাবা কোনোদিন আমার নাম ধরে ডাকেনি। ছোট থেকে সবসময় বাবু বলে ডাকতেন। এই প্রথম ওনার মুখে নিজের নাম শুনলাম। আমি এতক্ষণ বুঝে গেছি প্রান্ত আমাকে মিথ্যে বলে এখানে এনেছে। বাবা মা জানতেন না আমরা আসবো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। একটু গলা খাকারি দিয়ে কেশে এগিয়ে গেলাম বাবাকে কদমবুসি করার জন্য। আমার দেখা দেখি এলিজাও এগিয়ে আসলো। জেসিও প্রান্তের কোল থেকে নেমে ছুটে আসলো। ভেবেছিলাম বাবা হয়তো আমাদের কদমবুসি নিবেন না, কিন্তু উনি পাথরের মতো দাঁড়িয়ে থাকলেন। সরে গেলেন না, কিন্তু কোনো কথা বললেন না। এমনকি জেসিকেও কিছু বললেন না। জেসি হঠাৎ এগিয়ে গিয়ে বাবার হাত চেপে ধরে। বাবা অবাক হয়ে ওকে দেখছেন। এলিজার মুখে হাসি হাসি। ও মাই গড, ইউ আর মাই গ্র্যান্ডফাদার। বাবা একটু কেঁপে উঠলেন মনে হলো। অনেক কষ্টে নিজেকে সংযতন রেখেছেন মনে হলো। ও সরি, আই হ্যাভ টু টক ইন বেঙ্গলি। তুমি কি আমার গ্র্যান্ডফাদার? আচ্ছা বাবা, গ্র্যান্ডফাদারের বাংলাটা কী হবে? আমি কিছু বলতে যাব তার আগে দেখলাম বাবা জেসির সামনে হাঁটু গেড়ে বসে আছে। আমি প্রান্তের দিকে তাকালাম। ও ঘন ঘন চোখ মুছছে, কিন্তু ফাজিলটা ভুলেও আমার দিকে তাকাচ্ছে না। বাবা জেসির গালে হাত দিয়ে বললেন, তুমি বাংলা বলতে পারো? হ্যাঁ পারি তো, অনেক কিছু পারি। বাসায় তো বাবা মমের সাথে বাংলাতে কথা বলে আমিও। কিন্তু জানো তো, গ্র্যান্ডফাদারের বাংলাটা কিছুতেই মনে আসছে না। তুমি কি বলতে পারবে আমাকে কি বলে ডাকবো আমি তোমাকে? বাবা চশমা খুলে চোখ মুছলেন। আমার চোখে পানি। এলিজা চোখে মুখে উচ্ছ্বাস। আমাকে তুমি দাদু ভাই বলে ডেকো দাদু। জেসির মনে হলো নামটা খুব পছন্দ হয়েছে। সে টুক করে তার দাদা ভাইয়ের গালে একটা চুমু এঁকে দিল। বাবাও দিলেন। আমি কিছু বলতে যাব তার আগে মা এলেন দোতলার ঘর ছেড়ে নিচে। আমি এতদিন পর মাকে দেখে আর চুপ থাকতে পারলাম না। মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, ওমা। মা যেন হতভম্ব হয়ে গেছেন। মায়ের হাই প্রেশার থাকার কারণে অনেক আগেই ওষুধ খেয়ে ঘুমিয়ে যান তিনি রাতে। ঘুম থেকে উঠে এসে এত অবাক হয়েছেন তিনি, মনে হচ্ছেন স্বপ্ন দেখছেন। এলিজা আর জেসি ততক্ষণে বুঝে গেছে বড়দের দেখলে কদমবুসি করতে হয়। তাই আমি যাওয়ার আগে তারা ছুটে গেলেন মায়ের কাছে। দুইজনে মাথা ঝুঁকিয়ে নিচু হতে মা তড়িৎ বেগে সরে গেলেন। ওরা দুইজনে হতভম্ব হয়ে গেল। লজ্জায় অপমানে আমি লাল হয়ে গেলাম। আমরা দেশে এসে প্রথম দিনে ওদের এভাবে অপমানিত হতে হবে কোনোদিন ভাবিনি আমি। প্রান্ত ছুটে যেয়ে মায়ের হাত ধরে বলল, মা কি করছো এসব? তুমি ওদের চিনতে পারোনি? উনি এলিজা ভাবি, এবারই বড় বউ। আর এই ছোট্ট পাখিটা তোমার নাতনি, এবারই মেয়ে। এক ঝটকে হাত সরিয়ে নিলেন মা। চিৎকার করে বললেন, ওদের এখানে কে আসতে বলছে প্রান্ত? কেন এসেছে ওরা এখানে? জেসি ভয়ে ভয়ে এলিজার পিছনে মুখ লুকালো। এতক্ষণে এলিজার মুখটা খুশিতে ঝলমল করছিল। তার মুখে এখন রাজ্যের অন্ধকার। আমি ছুটে যেয়ে ওর হাত ধরলাম, জেসিকে কোলে তুলে নিলাম। প্রান্ত বলল, মা তুমি এমন কেন করো?
এতদিন যা হয়েছে ভুলে যাও। তুমি তাকাও একবার জেসির দিকে, ও আমাদের রক্ত। চাপা গলার রোষের সাথে মা বলল, আগে বল, ওদের এখানে কে আসতে বলছে? আমি বলেছি মা, আমার বিয়ে, সেখানে আমার ভাই থাকবে না তা হয়? তুমি ওদের মেনে নাও মা। আমি প্রান্তর দিকে তাকিয়ে বললাম, আমার দেশে এসে প্রথম দিনে আমার স্ত্রী আর মেয়েকে অপমান করার জন্য আমাদের ডেকে আনলি তুই প্রান্ত? এটা করতে পারলি তুই? মায়ের চোখ থেকে যেন আগুন ঝরছে। প্রান্ত, ওকে বলে দে ওর স্ত্রী মেয়েকে কেউ অপমান করতে চায়নি। বাহ, এত সাহসকার রাহাত সাহেবের স্ত্রী মেয়েকে অপমান করার! এখন কি পা ধরে ক্ষমা চাইতে হবে আমার ওর কাছে? আমার গাল বেয়ে পানি পড়তে লাগলো। এই কি আমার মা, আমার ভালোবাসার জন্মদাত্রী মা, যে খাইয়ে না খাইয়ে আমার পেটে ভরাতেও না, যার কাছে আমি ছিলাম সাত রাজার ধন। জেসি ভয়ে আমাকে জড়িয়ে দিল। প্রান্ত কাচুমাচু মুখ করে দাঁড়িয়েছে। মা আরও বেশি চিৎকার করে বলে, প্রান্ত, এক্ষুনি ওকে বল ওর ফিরিঙ্গি বউ আর মেয়েকে নিয়ে যেন এই বাড়ি থেকে বেরিয়ে যান। ওর মুখ দেখতে চাই না আমি। আমার মনে হচ্ছে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। এলিজার মুখের দিকে তাকানোর সাহস পাচ্ছি না আমি। কতটা কষ্ট পাচ্ছে ও! আমি বাবার দিকে তাকালাম। বাবা, আমরা চলে যাচ্ছি, কোনো এক হোটেলে উঠবো। আজকে রাতের মতো কয়েক সপ্তাহের ছুটিতে এসেছিলাম, তাড়াতাড়ি টিকিট কেটে চলে যাওয়ার ব্যবস্থা করবো আমি। পারলে ক্ষমা করে দিও আমাকে। এলিজা ভয়ে ভয়ে আমার হাত চেপে ধরল। ও যেতে চায় না, কিন্তু আমার কিছু করার নেই। মায়ের দিকে তাকিয়ে দেখলাম, বললাম, তোমার অবাধ্য বড় ছেলেকে ক্ষমা করে দিও মা। আমি ভেবেছিলাম তোমরা হয়তো সব ভুলে যে আমাদের ডেকেছো। প্রান্ত এমনটাই বলেছিল আমাকে, কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি আমার সামনে ওদের এভাবে অপমানিত হতে হবে। এরপর ওদের সামনে কি মুখে দাঁড়াবো আমি জানি না। হ্যাঁ, তা জানবে কিভাবে? ফিরিঙ্গি বউয়ের সাদা চামড়া দেখে তো গলে গিয়েছো তো। স্ত্রীর সামনে তোমার মুখ নিয়ে দাঁড়াতে পারছো না, কিন্তু ঠিকই বাবা মার সামনে দাঁড়াতে পারছো। এতদিন দুধকলা দিয়ে কালসাপ পুষেছি আমি, তার জন্য অনেকবার তোমাদের কাছে ক্ষমা চেয়েছি মা। তাও তোমরা আমাকে মেনে নিতে পারোনি। তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। আমার কথার কোনো মূল্য যার কাছে নেই তাকে আমি ছেলে বলে স্বীকার করি না। আমি যেন দাঁড়িয়ে থাকা শক্তিটুকু হারিয়ে ফেলছি। আমি জানি না মা কিভাবে এত শক্ত হৃদয়ের হয়ে গেল। মা যদি একটাবার আমাকে কাছে টানতেন, আমি তার পায়ের কাছে বসে থাকতাম পা জড়িয়ে, ক্ষমা চাইতাম আকুল হয়ে। আমি চোখ মুছে লাগেজ তুলে নিলাম। বাবাকে বললাম, আসি বাবা, ভালো থেকো। পারলে তোমার এই অপদার্থ ছেলেটিকে ক্ষমা করে দিও। এরপর প্রান্তর দিকে তাকালাম। ও মাথা নিচু করে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। ওকে দোষ দিতে পারছি না। ও হয়তো ভেবেছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভালো করতে গিয়ে আরও বেশি ক্ষতি করে দিল ও আমার। জেসি ভয়ে ভয়ে সবার দিকে তাকাচ্ছে। চলি দাদা ভাই, তুমি গ্র্যান্ডমাদারের যত্ন নিও। গ্র্যান্ডমাদারের বাংলাটাও তো জানি না। উনি তো অনেক রেগে আছে আমাদের উপর। আচ্ছা গ্র্যান্ডমাদার, তুমি রাগ করো না। বাবা অনেক ভালোবাসে তোমাকে। আর জানো তো তুমি অনেক সুন্দর দেখতে, কিন্তু রাগ করলে পচা লাগে। ডোন্ট বি অ্যাংরি গ্র্যান্ডমাদার। আই উইল গিভ ইউ মেনি চকলেট। আর হ্যাঁ, সুইট আঙ্কেল। জেসি কোনোভাবে চাচু উচ্চারণ করতে পারছে না, তাই প্রান্ত নিজের একটা নাম দিয়েছে সুইট আঙ্কেল। তুমি অনেক ভালো, কিন্তু শুধু কান্না করো। ডোন্ট ক্রাই সুইট আঙ্কেল। দাদাভাই আর গ্র্যান্ডমাদারকে তুমি দেখে রাখো কেমন? প্রান্ত ঝরঝর করে কাঁদছে। আমার চোখে অজস্র প্লাবন। এলিজা তো ভয়ে শেষ, শুধু মা কঠিন মুখে তাকিয়েছে অন্যদিকে। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ফিরে যেতে লাগলাম। দাঁড়াও রাহাত। বাবার দরাজ গলায় থমকে গেলাম আমরা। আমার একটা মান সম্মান আছে। আমার ছেলে এতদিন পর দেশে এসে হোটেলে থাকবে, এটা আমি চাই না। তোমার এখানেই থাকবে প্রান্তর বিয়ে পর্যন্ত। আমি একটা হাসলাম। নিজের মান সম্মানের জন্য কি শুধু আমাদের এখানে থাকতে বলছো বাবা? আমার স্ত্রী মেয়ের সামনে আমার মাথাটা কত নিচু হলো তা একবারও ভাবলে না? মিনু আমার মায়ের নাম। আমি তোমাদের কাছে কখনোই কিছু চাইনি তেমন। আজ একটা অনুরোধ করছি, ওদের মেনে নিতে হবে না। যে কয়টা দিন ওরা এখানে থাকবে, তুমি ওদের এভাবে অপমান করো না। মা দোতলার সিঁড়ির দিকে যেতে যেতে বেশ, তোমার বাড়ি যা ইচ্ছে করো তুমি, আমি বলার কে? এই বলে গটগট করে চলে গেলেন মা। বাবা জোর করে, আমি থাকতে চাই না এখানে। মা যখন চাচ্ছেন না, আমি বরং যাই। কখনো যদি মনে হয় আমাকে তোমার ক্ষমা করতে পেরেছো, সেদিন অবশ্যই আসবো আমি। রাহাত, বেশি কথা না বলে বৌমা আর দাদুকে নিয়ে ঘরে যাও। আমি সুফিয়াকে বলছি ঘর ঠিকঠাক করে দিতে। প্রান্ত লাফ দিয়ে বলল, বাবা, আমি সকালেই তোমাদের না জানিয়ে ভাইয়ের ঘর ঠিকঠাক করেছি। সবাই অবাক হয়ে ওর দিকে তাকালো। বাবা বললেন, বেশ, ভালোই লায়েক হয়েছো, আমাকে না জানিয়ে সব করেছো। প্রান্ত মাটির দিকে তাকিয়ে মাথা চুলকাতে লাগলো। আমি এলিজার দিকে তাকিয়ে বললাম, তুমি কি থাকতে চাও এখানে? এলিজা মাথা নিচু করে আস্তে আস্তে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি একটা দীর্ঘশ্বাস পেলাম। রাহাত বলছিল, দাদুকে আমি নিয়ে যাই আমার কাছে রাখতে। বাবা উচ্ছ্বসিত কণ্ঠে। আমি আর প্রান্ত চমকে বাবার দিকে তাকালাম। বাবার মুখটা কেমন ধরা খেয়ে যাওয়ার মতো হয়ে গেল। আমতা আমতা করে বলেন, না মানে, তোমার আর বৌমার যদি জায়গা কম পড়ে, ঘুমাতে সমস্যা হয়, তাই আর কি। প্রান্ত মুচকি মুচকি হাসছে। এলিজাও হাসছে সাথে। না বাবা, ও আজ আমাদের কাছেই থাকুক। ঘরটা শুধু তোমার না, মায়েরও। মা যদি কোনোদিন ওকে কাছে রাখতে চান, অবশ্যই যাবে ও। বাবা একটা হাসলেন। আমি অনেক দিন পর বাবার মুখে সেই হাসি দেখলাম। হাসির মাধ্যমে যেন উনি বলেছেন, বেস্ট অফ ইয়োর
লাক মাই সান। সকালবেলা ঘুম থেকে উঠে মনটা অসম্ভব ফুরফুরে হয়ে উঠছে, কারণ ঘুম ভেঙে মুক্ত আপার গলার আওয়াজ শুনে। আমার দেখা পৃথিবীর সবচেয়ে মিশুকি মহিলা কে যদি জিজ্ঞাসা করায়, আমি চোখ বন্ধ করে বলবো আমার মুক্ত আপা। ছোটবেলা থেকে হইচই শোরগোল করতে খুব পছন্দ করে। এই 7 বছরের বাবা মার সাথে যোগাযোগ না থাকলেও আপা আর প্রান্তের সাথে আমার সবসময় কথা হতো। পাশ ফিরে তাকিয়ে দেখলাম এলিজা ততক্ষণে ঘুম থেকে উঠে চোখ পিটপিট করে তাকাচ্ছে। আমাকে দেখে মিষ্টি করে হাসলো ও আমিও হাসলাম। আমি প্রতিদিন নতুন করে ওর প্রেমে পড়ি, তবে গত রাতের ঘটনার পর থেকে ওর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে বড্ড অপরাধ বোধ হচ্ছে। গুড মর্নিং ম্যাম। এলিজা উঠে বসলো। সুন্দর করে হেসে বলল, গুড মর্নিং লাভ। ঘুম হয়েছে ঠিক মতো? এলিজা হেসে মাথা নাড়ল। আমি কিন্তু ঠিকই বুঝলাম ওর ঘুম ততটা ভালো হয়নি। এই ঘরে কোনো এসি নেই। বাংলাদেশে এখন বেশ গরম পড়েছে। আমার অভ্যাস থাকলেও এলিজা বা জেসি কারো এত গরম সহ্য করা অভ্যাস নেই। জেসির দিকে ফিরে দেখলাম ও ঘুম এখনো, কিন্তু মুখটা কিঞ্চিৎ লাল হয়ে গেছে, মনে হয় গরমে। আমি ঠিক করলাম আজকে এই ঘরে একটা এসি লাগানোর ব্যবস্থা করব আমি। না হলে যে কয়টা দিন আছি এলিজা আর জেসি অসুস্থ হয়ে পড়বে। ফ্রেশ হয়ে নাও এলিজা, ব্রেকফাস্ট করতে হবে। পেটে ইঁদুর দৌড়চ্ছে খিদে। গতকাল রাতে তেমন কিছু খাইনি আমরা। মনটাও খারাপ ছিল আর এত টায়ার্ড ছিল কিছু খেতে ইচ্ছে করেনি। শুধু সুফিয়া মেয়েটাকে বলে জেসির জন্য একটু গরম দুধ এনে ওকে খাইয়ে দিছিলাম। হু ইজ স্পিকিং রাহাত? দ্য ভয়েস ইজ অলমোস্ট ফ্যামিলিয়ার টু মি। শি ইজ মাই সিস্টার মুক্ত আপা। এলিজার মুখ খুশিতে ঝলমল করে উঠল। বেশ কয়েকবার ওর সাথে আপার কথা হয়েছে ফোনে। তুমি জেসিকে ঘুম থেকে তুললে ফ্রেশ হয়ে না, আমি আপার সাথে দেখা করে নিই। বসার ঘরে আসতে চোখে পানি চলে এলো আমার। এই তো আমার সেই ভালোবাসার পরিবার। বাবা বসে পত্রিকা পড়ছে, তার কাঁধে ঝুলছে বড় আপার বড় মেয়ে শেফা। প্রান্ত বাবার কাছ থেকে কাড়াকাড়ি করে নিয়ে খেলার কাগজটা নিচ্ছে। তার সাথে আছে তার প্রিয় ভাগ্নি, আবার ছোট ছেলে শিহাব। আপা মায়ের হাত ধরে বসে গল্প করছে। দুলাভাই চুপ করে একদিকে বসে চা খাচ্ছে। এই মানুষটাকে আমি কথা বলতে দেখেছি খুব কম। সে বরাবরই এমন চুপচাপ, নাকি আমার আপার কথার চাপে এমন হয়ে যায়, সে এক বিস্ময়কার। আমি আস্তে করে ডাকলাম আপা। আপা আমাকে দেখে যেন বাক্যহারা হয়ে গেছে। তার চোখ ছলছল করছে। আমি এগিয়ে গেলাম তার কাছে। আপা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। আমরা দুই ভাই বোনে শব্দ করে কাঁদছি। অনেকক্ষণ কান্নাকাটির পর আপা আমাকে নিয়ে সোফায় বসলেন। মা ততক্ষণে উঠে যেয়ে অন্য পাশে চেয়ার টেনে বসলো। আমার ভিতরটা ভেঙে চুরে গেল আবার। মা আমার পাশে বসতেও চান না। হ্যাঁ রে রাহাত, তোর বউ আর মেয়ে কোথায়? আমাকে প্রান্ত কালেই সব বলেছিল। আমি তো খুশিতে অস্থির, কিন্তু ছোট্ট বাচ্চাটা অসুস্থ হয়ে পড়লো, তাই আসতে পারলাম না। সকালে তাই তাড়াহুড়ো করে বের হয়ে পড়ছি। আমি মুখ টেপে হেসে আপার দিকে তাকিয়ে গেলাম। সে আগের মতোই আছে আপা, একটুও পাল্টায়নি। আগে যেমন দাড়ি কামা ছাড়াই কথা বলতো, এখনও তাই। রাহাত, তোর বউয়ের জন্য একটা জিন্স আর টপ এনেছি। জানি না ওর পছন্দ হবে কি না, তবে তো এগুলোই পরে ওখানে। আমি আপাকে কিছু বলতে যাবো, তার আগে মা ঝাঁঝালো কণ্ঠে চিৎকার করে বলে উঠল, মুক্ত, তোর কি মাথা খারাপ হয়েছে গেছে রে একদম? আমার আপা বরাবর কম বুদ্ধির মানুষ। সে হতভম্ব হয়ে মায়ের দিকে তাকালেন। কেন মা, কি করেছি আমি? মাথা খারাপ? এটা কি হলো? মা যেন কাঁপছে ক্রোধে। তার চোখ সামান্য লাল। বাড়ির বউ, সে আবার ফ্রিঙ্কি। এখন এসব ইংরেজি পোশাক পরে ঠ্যাং ঠ্যাং করে ঘুরে বেড়াবে? মান সম্মান তো বউ আগে শেষ করেছে একজন, বাকিটা কি তুই শেষ করতে চাস? শেষের কথাটা মা আমার দিকে তাকিয়ে বলেন। আমি মাথা নিচু করে চুপচাপ বসে আছি আর দোয়া করছি এলিজা যেন এসে এসব না শোনে। বাবা পত্রিকা থেকে চোখ না তুলে বললেন, তুমি তো সেই ফিরিঙ্গি বউ হিসেবে মানোই না। সে কি পড়লো না পড়লো তা দিয়ে এত চিন্তা কি? প্রান্ত বাবার কথা শুনে ফিক করে হেসে দিল। মা কঠিন চোখে তার দিকে তাকালো। একটা কথা কান খুলে শুনে রাখো মুক্তোর বাবা, আমার সাথে রসিকতা করার চেষ্টা করবে না। আমি মানি আর নামি সে এবারই বউ, কিন্তু তোমার কথা অনুযায়ী তো ওরা প্রান্তের বিয়ে পর্যন্ত এবারে থাকবে। কত আত্মীয় স্বজন আসবে, তারা কি বলবে এসব দেখে? বাবা মায়ের দিয়ে তাকিয়ে বলো, তোমার সাথে রসিকতা করার ইচ্ছে নেই আমার। আমিও কোনোদিন খুশি হতে পারিনি রাহাতের এই সিদ্ধান্তে, কিন্তু সব ভুলে তারা যখন আমার বাড়ি পর্যন্ত এসেছে, আমি চাই না এই কয়টা দিন আর কোনো ঝামেলা হোক এটা নিয়ে। তাদেরকে তাদের মতো থাকতে দাও। বাবার কথা শুনে মা রাগে গজগজ করতে করতে কিছু একটা বলতে যাবেন, এর মধ্যে দাদাভাই বলা এক বিশাল চিৎকারে সবাই অবাক হয়ে দাঁড়ালো। আমার পরিবাচ্চাটা দৌড়ে এসে বাবার কোলে উঠে বসলো। এলিজা ওকে খুব সুন্দর একটা ফ্রক পরিয়েছে। বাবা ওকে কোলে তুলে নিয়ে আদর করলেন। মুক্ত আপা দুলাভাই ওকে দেখে খুব খুশি। আমি শুধু বারবার দরজার দিকে তাকাচ্ছি। এলিজা কোথায়? গাঢ় নীল রঙের কুর্তি, সাদা সালোয়ার আর সাদা ওড়নায় এলিজাকে যেন ঠিক অপ্সরাদের মতো লাগছে। চুলগুলো আনাড়ি হাতে খোপা করা, হাতে অ্যান্টিক এর চুড়ি। আমি যেন পলক ফেলতে ভুলে গেছি, হ্যাঁ করে তাকিয়ে আছি। সবার অবস্থা এক, এমনকি মাও চোখ বড় বড় করে দেখছে এলিজাকে। আসার আগে অনলাইন থেকে এলিজা এসব কিনছে। আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো ও। আমি কোনো কথাই বলতে পারছি না তখন। বাবার কোল থেকে জেসি ছুটে যেয়ে বাবাকে জড়িয়ে ধরল। মম, ইউ আর লুকিং ফেবুলাস।
সলজ্জা হয়েছে এলিজা বলল, থ্যাঙ্কস বেবি। এলিজা মুক্ত আপার দিকে তাকিয়ে সুন্দর করে হাসলো। গতকাল রাতে যেহেতু শিখেছে বড়দের কদমবুচি করতে হয়, সে বড় আপা আর দুলাভাইকে কদমবুচি করতে গেল। পিছন পিছন জেসিও দৌড়ে গেল। আপা আর দুলাভাই তো যারপনাই অবাক। আপা এলিজাকে এক হাত দিয়ে জড়িয়ে রেখেছে, বারবার তার প্রশংসা করছে তার। আমি আর চোখে মায়ের দিকে তাকালাম, তার মন বোঝার চেষ্টা করছে। মা নির্লিপ্ত চোখে অন্য দিকে তাকিয়েছে। আমি তো তোমার জন্য কিছু ওয়েস্টার্ন ড্রেস এনেছিলাম, কিন্তু তুমি যে এত সুন্দর বাঙালি পোশাক পরতে পারো, আমার অবাক হওয়ার লিমিট ক্রস হয়ে গেছে। সবাই হাসছে। আমি এলিজার দিকে তাকিয়েছি। না, আমি কোনো ভুল করিনি। সৃষ্টিকর্তা আমাকে সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসাবে দিয়েছেন। আমার খুশির জন্য, আমার পরিবারের খুশির জন্য নিজেকে পরিবর্তন করতে চাইছে। নিজেকে অন্তত ভাগ্যবান মনে হচ্ছে আমার। আমার মা ঠিক একদিন বুঝতে পারবে। আমি এই আশা নিয়ে থাকলাম। কিন্তু ভীষণ একটা বিপত্তি বাধে খাবার টেবিলে। এলিজা আর জেসির অনেক খিদে পেয়েছে, ওদের মুখ দেখে বোঝা যাচ্ছে। কিন্তু খাবার দেখলে আমি দুশ্চিন্তায় ঢুক গেলাম। আমাদের বাড়ি বরাবরই নিয়ম, আমরা সকালে হালকা খাবার খেতে পারি না। ছোটবেলা থেকে দেখে আসছি, আজকেও তার ব্যতিক্রম হবে না। হরেক রকমের খাবারের মধ্যে আমি বেকুল হয়ে খুঁজছি এলিজা আর জেসি কী কী খেতে পারবে। খিচুড়ি, মুরগির মাংস, ডিম ভুনা, বেগুন ভাজা, আরও কত রকমের খাবারের মধ্যে এলিজা আর জেসির জন্য কোনো খাবার খুঁজে পেলাম না। মা সবসময় ঝাল ঝাল করে রান্না করে, ওদের তো ঝাল খাওয়ার অভ্যাস নেই। ততক্ষণে সবাই টেবিলে বসে আছে। এলিজা আর জেসি মুখ ঝলমল করছে খুশিতে। আমি ফিসফিস করে এলিজাকে বললাম, তোমরা তো এগুলো খেতে পারবে না, আমি কি বাইরে থেকে কিছু আনবো তোমাদের জন্য? অবাক হয়ে তাকালো আমার দিকে। দিস ডিশ আর লুকিং সো মাচ ডিলিশিয়াস রাহাত, ইউ ডোন্ট টু টিস টেস্ট দিস। ও সবার দিকে হাসি মুখে তাকিয়ে খাওয়া শুরু করলো। ও চামচ ছাড়া খেতে পারে না, কিন্তু আজ হাত দিয়ে খাওয়া শুরু করলো। আমি এক মনে দোয়া করে যাচ্ছি, আজ যেন খাবারে ঝাল না হয়। খাবার মুখে দিতে আমার মেরুদণ্ড বেশ শীতল স্রোত নেমে গেল। অসম্ভব রকমের ঝাল হয়েছে, এটা কোনোদিন ওরা খেতে পারবে না। আমি ভয়ে এলিজার দিকে তাকালাম। ও ধারণা করতেই পারেনি বাঙালি খাবার কেমন হয়। অল্প খিচুড়ি জেসিও মুক্ত আপা খাইয়ে দিয়েছে। ওর মুখ লাল। এলিজা চোখ বড় বড় করে তাকিয়েছে। বাবা জেসির মাথায় হাত দিয়ে বলেন, কী হলো দাদুভাই, খাবার ভালো লাগেনি? এলিজা কিছু না বলে একটু হেসে আবার খিচুড়ি মুখে নিল। আমি বুঝতে পারছি ও খেতে পারছে না, কিন্তু সবাই কষ্ট পাবে দেখে জোর করে খাচ্ছে। মায়ের দিকে তাকালাম, সে ভুরু কুচকে তাকিয়েছে ওদের দিকে। আমি এলিজার সামনে থেকে ওর খাবার প্লেট সরিয়ে দিলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, ঝাল খেতে পারো না যখন জোর করে কেন খেতে যাচ্ছ? আপা জেসিও কে আর দিও না, ওরা এসব খেতে পারে না। আমি বাইরে থেকে ওদের জন্য কিছু কিনে আনি। প্রান্ত উঠে দাঁড়িয়ে বলো, ভাইয়া তুমি বসো, তুমি এদিকে কিছুই চিনবে না এখন, আমি যাচ্ছি, দেখি কি আনা যায়। আমি ওকে কিছু বলতে যাবো, তার আগে মা বলেন, প্রান্ত নিজের চেয়ারে যেয়ে বসো। আমার চোখে পানি চলে এসলো। মা এত কঠিন, আমার বাচ্চাটা খেতে পারছে না আর সে এভাবে কথা বলছে। আমি ঠিক করেই ফেললাম, আজকে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব ওদের নিয়ে, বাবা যা বলুক। এলিজা থাকতে চাইলেও ওদের আর আমি এখানে আর রাখবো না। মুক্ত আপা মায়ের হাত ধরে বলল, মা প্রান্ত থাক না, ফ্রিজে মিষ্টি আছে তো, ও যদি পরোটা এনে দেয়, আর জেসিকে দুধ দিয়ে বিস্কুট ভিজিয়ে দিই আপাতত। মা আপাকে কথা শেষ করতে দিলেন না, রান্নাঘরের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, যত জ্বালা হয়েছে আমার, কারো বাইরের খাবার খেতে হবে না, যন্ত্রণা দিতেই তো সবাই এসেছে তোমরা। আরও অনেক কথা বলতে বলতে মা রান্নাঘরের দরজা আটকে দিলেন। আমরা হতভম্ব তাকিয়েছি সবাই। বাবা মুচকি এসে আমার দিকে তাকালেন। আমি ধপ করে চেয়ারে বসে পড়লাম। এলিজা আমার হাত চেপে ধরল, আমার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মেঘে কেটে যেতে হবে শুরু করেছে। আমার মা আমাদের বুকে টেনে নিবেন। পরের দিন সকালে আমি আর এলিজা বারান্দায় বসে আছি। এলিজা মুগ্ধ হয়ে দেখছে আমাদের বাড়িটা। বাংলাদেশ নাকি ওর এতটাই পছন্দ হয়েছে, যেতে ইচ্ছে করছে না এখান থেকে। আমি আর মুগ্ধতা দেখে মুগ্ধ হচ্ছি। এতটা অপমান সহ্য করেও সেই বাড়িতে থেকে যাওয়ার ইচ্ছেটাকে নেহাত ধামাচাপা দেওয়া যায় না। ও সবাইকে আপন করে নিতে যাচ্ছে, জানি না কখনো সম্ভব হবে কিনা। তবুও আশায় দিন গুনছে আমি, নিশ্চয় ভালো কিছু হবে। জেসি বাড়ির সামনে বাগানে ইচ্ছে মতো ছোটাছুটি করছে আপার দুই ছেলেমেয়ের সাথে। জেসির মুখে ভাঙা ভাঙা বাংলা শুনে ওরা হেসে কুটিকুটি। ওদের হাসি দেখে জেসি বেচারা খুশি। আমি মুগ্ধ দৃষ্টিতে সব কিছু দেখছি। কেন এমন হতে হলো? সব কিছু কি ঠিক হয়ে যেতে পারতো না? বাবা বাগানের গাছগুলো পানি দিচ্ছে আর আর চোখে বাচ্চাদের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। হঠাৎ মাকে দেখলাম বাবার জন্য চা বানিয়ে ওদিকে যাচ্ছে। মাকে যতই দেখি ততই বুকের ভেতরটা মুচড়ে ওঠে আমার। একই ছাদের নিচে থেকেও কত যোজন যোজন দূরত্ব আমার মায়ের সাথে। আমার চোখ দিয়ে দুফোঁটা নোনা জল ছিটকে বেরিয়ে আসতে চায়। এলিজা আমার দিকে তাকিয়ে বুঝতে পারে। ও আমার হাত চেপে ধরে। আমি ওর দিকে তাকিয়ে স্লান হাসি। হঠাৎ কিছু বোঝার আগেই দেখি মায়ের শাড়ির আঁচল তার পায়ের নিচে চলে গেছে। আর ২ কদম হাঁটলে মা ভারসাম্য হারিয়ে পড়ে যাবে। হাতে গরম চায়ের ট্রে। পড়ে গেলে গরম চা সোজা শরীরের উপর পড়বে। আমি তৎক্ষণাৎ বসা থেকে উঠে যেয়ে ছুটতে লাগলাম। এলিজা হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। আমি যাওয়ার আগে মা শাড়ি বেঁধে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলেন। আমার মা বলে
ডাকা গগনবিদারী চিৎকারে আমার বাড়িটা যেন কেঁপে উঠল। মাকে মায়ের ঘরে বিছানায় শুইয়ে দেওয়া হলো। পায়ের চোট পেয়েছেন বেশ। আমি বাগান থেকে পাজাগলা করে তুলে মাকে ঘরে এনে শুইয়ে দিচ্ছি। বাচ্চা ছোট থাকার সুবাদে এলিজা ব্যাগে সবসময় ফার্স্ট এড কিটের একটা ব্যাগ রাখে। এলিজা ব্যস্ত পায়ে মায়ের পায়ের উপর অ্যান্টিসেপটিক প্রলেপ দিয়ে ব্যান্ডেজ করছে। আর মা এক নাগাড়ে চিৎকার করে যাচ্ছে, এই কে বলেছে এই ফিরিঙ্গি ডাক্তারি করতে? এই মুক্তোর বাবা, হা করে কি দেখছো? প্রান্ত কি দেখছিস ওদিকে দাঁড়িয়ে? পাড়ার মোড় থেকে ফার্মেসির ছোড়াটাকে ডেকে আনতো। ও এসে যা করার করবে। এই ফিরিঙ্গির কি দরকার আমার চিকিৎসা করার? কি হলো, যা, দাঁড়িয়ে কেন আসিস তোরা? কিন্তু কেউ মায়ের কোনো কথায় ভ্রুক্ষেপ করছে না। সবাই অপলক এলিজার কাজ দেখছে। এলিজা মায়ের কথা খুব একটা কানে নিচ্ছে বলে মনে হয় না। এক মনে নিজের কাজ করে যাচ্ছে। মা আবারও তার স্বরে চিৎকার করতে লাগলো, কি রে, তোরা কি আমার কোনো কথা শুনতে পাচ্ছিস না? আমি যে একটা মানুষ, এতগুলো কথা বলে যাচ্ছি, কেউ কানে নিচ্ছিস না? সবাইকে এই ফিরিঙ্গির মুরিদ হয়ে গেলি নাকি? ওহে দাদুন, ইউ উইল প্লিজ স্টপ shout of your while. Don't disturb her. She is very much expert in first aid treatment. You will feel relief from pain. জেসি টুকটাক করে বলা ইংরেজি কথায় হঠাৎ ঘর থমথমে হয়ে গেল। মুক্তো আপা জেসিকে দাদুন বলতে শিখিয়েছে মাকে। মা অবাক হয়ে জেসির দিকে তাকিয়েছে। বাকি সবাই মুচকে মুচকে হাসছে ওর দিকে তাকিয়ে। ওর কোনো মাথা ব্যথা নেই সেদিকে। ওর খুব আগ্রহের সাথে এলিজার কাজ দেখছে। এলিজা ওর দিকে তাকিয়ে স্মিত হেসে নিজের কাজে মন দিল আবার। মা তোতলাতে তোতলে বলে, এই এই, কি বললো ও? শুনলে তোমরা? ও কি আমাকে চিৎকার করতে নিষেধ করলো? এবার আর থাকতে পারলাম না আমরা। মায়ের এই অবস্থাতে ভীষণ হাসি পেল আমাদের। মুক্ত আপা আর প্রান্ত তো হো হো করে হাসি শুরু করছে। বাবার মুখে দেখি মুখ টিপে হাসছে। প্রান্তর দিকে তাকিয়ে বললাম, এই বাড়িতে একটা পাখিও ডাকার আগে তোর মায়ের অনুমতি নেই। আজ তো তার ছোট্ট নাতনির কাছে ধমক খেয়ে নিজেই চুপ হয়ে গেল। এই দৃশ্যটাকে ক্যামেরা বন্দি দিলে কেন? মা গজগজ করতে করতে বললেন, যেমন মা তেমন মেয়ে, ফিরিঙ্গি মেয়ে আর কেমন হবে? বাবা মায়ের দিকে তাকিয়ে বললেন, না না, তুমি এটা বলতে পারো না। মা বিদেশিনী হলে মেয়ে কিন্তু তোমার ছেলের রক্ত। তোমার রক্ত তার মধ্যে থাকবে না, তা তো হতে পারে না। খুব হাসতে লাগলাম সবাই। আমি ভেবেছিলাম মা হয়তো কঠিন একটা ধমক দিবেন জেসিকে। কিন্তু মা দেখলাম ওর দিকে তাকে একটা রাগী দৃষ্টি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেই চেষ্টা কৃত্রিম রাগের চেয়েও স্নেহ আর ভালোবাসায় বেশি উতলে পড়ছে। আমার যে কি খুশি লাগছে আমি কোনোভাবেই বোঝাতে পারবো না। সত্যি সব কিছু ঠিক হয়ে যাবে তো? পায়ের ব্যান্ডেজ করা হয়ে গেল। এলিজা মায়ের দিকে তাকিয়ে একটু হেসে বলল, আমি অন্তত দুঃখিত। আপনাকে ব্যান্ডেজ করার সময় কিছুটা যদি ব্যথা দিয়ে থাকি, আমি আন্তরিকভাবে দুঃখিত তার জন্য। যতটা সাবধানের সাথে করা যায় আমি চেষ্টা করছি। আপনি ভালো বোধ করবেন আশা করি। ভারী কিছু খাওয়ার পর একটা পেন কিলার খেয়ে নিলে একদম ঠিক হয়ে যাবে। আপাতত আর কোনো হাঁটা চলার চেষ্টা করবেন না, এতে ব্যথা বাড়তে পারে। আর জেসির কথায় কিছু মনে করবেন না। জেসি ছোট, না বুঝে বলে ফেলেছে। আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। জেসি দাদুনকে সরি বলো। জেসি মাথা নিচু করে আস্তে আস্তে বলে, সরি দাদুন। আমি অবাক হয়ে এলিজাকে দেখছি। যদিও ওর প্রতিটা কথায় কিছুটা ভাঙা ভাঙা বাংলা, সেভাবে পরিষ্কার করে উচ্চারণ করতে পারে না। কিন্তু কি সুন্দর করে পুরোটা গুছিয়ে বলল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। বাবা, প্রান্ত, মুক্ত আপা, দুলাভাই সবাই এক দৃষ্টিতে এলিজার দিকে তাকিয়েছে সিক্ত চোখে। মা কিছুটা অপ্রস্তুত বোধ করছে। অন্যদিকে তাকিয়ে বলল, তোমরা এখন যাও এই ঘর থেকে। কি জানি নাম ওর, ছোট্ট মেয়েটার? নামটাও রেখেছে বিদেশিদের মতো যত্ত সব। মুক্ত আপার ছেলে শিয়া বলল, নানি, ওর নাম জেসি। হ্যাঁ জেসি, ও থাকুক এখানে। ওকে বকা দিব আমি, তোমরা সবাই যাও। বাবা বললেন, তোমার কি মাথা খারাপ হয়েছে মিনু? ছোট্ট বাচ্চা বোঝে না, একটা কথা বলে ফেলেছে, তার জন্য সরিও বলেছে, আবার কি বকা দিবা তুমি? আমি মুখ টিপে হাসলাম। মা কখনোই জেসিকে রাগ করবে না আমি জানি। মা ওকে এমন কিছু বলবে যা সবার সামনে বলতে বাধা পাচ্ছে। ভাঙবে তবু মচকাবে না। আমি শুধু দেখছি মা কতটা সময় নেন। আমি বাবাকে বললাম, বাবা থাক না, মা যদি তার নাতনিকে বকা দিতে চান, চলো আমরা যাই। জেসি খুব স্ট্রং মেয়ে, তুমি ভরসা রাখতে পারো। এই চলো সবাই। জেসি বেবি, হ্যাভ এ টাইম উইথ ইয়োর দাদুন। ইউ আর গোয়িং আউটসাইড অফ দ্য রুম। জেসি হাসি হাসি মুখ করে বলল, ওকে পাপা, আই ওয়ান্ট ডিস্টার্ব হার। বাবা মুখ কালো করে বেরিয়ে গেলেন। আমরা পিছন পিছন যেয়ে দরজার বাইরে লুকিয়ে পড়লাম। দেখতে হবে না মা কি করে। মা ছোট্ট করে বলেন, কাছে এসো তো। জেসি টুকটাক করে পা ফেলে মায়ের কাছে গেল। মাকে দুহাত তুলে খাটে বসালেন। এরপর চারিদিকে চোখ বুলে মিনমিন করে বললেন, চকলেট খাবে দাদুন? প্রান্ত ফিক করে হেসে দিল। আমি হাত দিয়ে মুখ চেপে ধরলাম। মাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না আমরা এখানে আছি। জেসি মায়ের দিকে তাকে ভাঙা ভাঙা বাংলায় অবাক হয়ে বলল, আমার নাম তো জেসি দাদুন। তোমার নাম দাদুন? তুমি আমাকে দাদুন বলে ডাকছো কেন? মা হেসে দিল। আমি পর্দার ফাঁক দিয়ে মায়ের হাসি মুখ দেখলাম। কি সুন্দর পবিত্র হাসি। জেসির ভাগ্য কতটা ভালো, ও মায়ের হাসিটা দেখতে পেল কত কাছ থেকে। এই দুর্ভাগ্য আমার যে কবে সেই সুযোগ হবে। মা জেসির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি তোমার দাদুন, তুমি আমার দাদুন, বুঝেছ? জেসি বিজ্ঞ মানুষের মতো মাথা নাড়ালো। খুব বুঝেছে সে। তা দাদুন, তোমার এই বাড়িতে এসে কেমন লাগছিল?
জেসি মায়ের কোলের উপর শুয়ে পড়ল। মা যেন একটু কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে ওর পিঠে হাত বুলিয়ে দিতে বলল, দাদুন, বাড়িটা অনেক ভালো, তোমরা সবাই অনেক ভালো, কিন্তু তুমি পাপাকে শুধু বকা দাও আর পাপা কান্না করে। পাপা কান্না করলে মম শুধু তাকে সরি বলে, তখন পাপা আরও কান্না করে। আমি থমকে গেলাম। প্রান্ত, মুক্ত, আপা, বাবা, এলিজা সবাই হতবাক হয়ে গিয়েছে। মায়ের গলার স্বর কেমন কাঁপতে লাগলো। আমি বকলে, তোমার পাপা কাঁদে? অনেক কাঁদে। হ্যাঁ, কাঁদেই তো। প্লিজ দাদুন, ডোন্ট বি সো অ্যাংরি, পাপা লাভস ইউ আ লট। মায়ের চোখ একটু পানি দেখতে পেলাম। জেসিও তখন বলে যাচ্ছে এক মনে, আমাকে যখন মম খাইয়ে দেয় পাপা তাকিয়ে থাকে আমাদের দিকে, বলে তুমিও এভাবে খাইয়ে দিতে পাপাকে। মম আমাকে বকলে আমার কত খারাপ লাগে, তুমি বকলে তো পাপার খারাপ লাগে, তাই না? জেসির হয়তো সেভাবে শুদ্ধ করে বাংলাটা বলতে পারছে না, কিন্তু ওর ছোট্ট কথাতে যে কোনো পাষাণের মন গলতে বাধ্য। আমি ঝরঝর করে কেঁদে দিলাম। বাবাও চোখ মুছে শক্ত করে আমাকে ধরলেন। এলিজা আমার হাত চেপে ধরল। জেসি উঠে বসে মায়ের গলা জড়িয়ে ধরে বলল, পাপাকে আর বকা দিও না দাদুন। মম কি বলে জানো দাদুন? মমের জন্যই নাকি তুমি পাপাকে বকা দাও। কিন্তু আমার মম অনেক ভালো দাদুন, সবসময় তোমাদের কথা বলে মম। তুমি পাপাকে আর মমকে বকা দিবে না তো? মা চোখ মুছে বললেন, পাপাকে বকা না দিলে তুমি খুশি হও দাদুন? জেসি ঘন ঘন মাথা নাড়ল। মা ওকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরলে বুকের সাথে চেপে ধরলেন। প্রান্ত হঠাৎ উত্তেজনা ইয়া হু বলে একটা চিৎকার দিলে পাশে ছিল একটা পিতলের ফুলদানি। প্রান্তের পায়ের লাথি খেয়ে ওটা বিকট শব্দতে মেঝেতে পড়ল। আর যায় কোথায়? মা আতশোয়া থেকে উঠে বসলেন। জেসি ভয়ে মাকে জড়িয়ে ধরছে। মা চোখ বড় বড় করে খেকে উঠলেন, ওই কে রে ওইখানে? জেসি উকি দিয়ে বলে, দাদুন, হোয়াট আ মিস্ট্রি, পাপা, মম, দাদা ভাই, চাচ্চু, ফুপি, দে অল আর দেয়ার। মায়ের ফর্সা মুখ লাল হয়ে গেল লজ্জায়। আমি মুখে হাত দিয়ে হাসছি। এলিজাতে হাসতে হাসতে আমার গায়ের উপর ঢলে বসে। বাবা প্রান্তকে বলল, একটা কাজ তোমাকে দিয়ে হয় না, ফেলে দিলে তো মাকে এবার বিপাকে। মুক্ত আপা হরহর করে কী সব যেন বলছে খুশিতে, যার অর্ধেক বোঝা যাচ্ছে না তাড়াহুড়োর জন্য। আমি মায়ের দিকে তাকালাম। সে আমাদের দিকে তাকাতে পারছে না, মুখ গোজ করে অন্যদিকে তাকিয়েছে। ছোট্ট ওই কিশোরীর মতো লাগছে মাকে। আমি অবাক হয়ে আমার জান্নাত দেখছি তার মুখে। আমি আশায় দিন গুনে চলছি, কবে সব ঠিক হয়ে যাবে। এদিকে আমাদের ফিরে যাওয়ারও সময় ঘনিয়ে আসছে। এজন্য বেশি ব্যস্ত হয়ে উঠেছি আমি মায়ের সান্নিধ্য পাওয়ার জন্য। কিন্তু মা কোনোভাবেই আমাদের কাছে ডেকেন না। যদি আগে থেকে কিছুটা ভালো পরিস্থিতি এসেছে, আমি মায়ের কাছে ছোট্ট একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। সেদিন দুপুরে খাবার টেবিলে আসতেই আমার মুখটা অটোমেটিক খুশিতে ঝলমল করে উঠল। আমার প্রিয় খাবার খাসির কলিজা ভুনা দেখতে পাচ্ছি টেবিলে। আহা, কতদিন খাইনি এটা আমি। মন্টেলে যে পাওয়া যায় তা নয়। এলিজা রাঁধতে না পারলে হয়তো আমি কিনে এনে রাখতে পারতাম, কিন্তু কখনো ইচ্ছেটাই আর করিনি, কারণ আমার প্রিয় এই খাবারটা আমার মা যেভাবে রান্না করে সেই স্বাদ আমার মুখে লেগে থাকে। আমি শত চেষ্টা করলেও ওই স্বাদ আনতে পারবো না নিজের রান্না করে। মায়ের রান্নার সেই স্বাদটা আমার মুখে লেগে থাকুক। এতদিন পর সেই প্রিয় খাবার পেয়ে আমার মাথাটা এতটাই খারাপ হয়ে গেল যে ঝাঁপিয়ে পড়লাম খাবার টেবিলের উপর। এতটাই মগ্ন হয়েছিলাম আমার মনেই ছিল না খাসির কলিজা আমি ছাড়া এই বাড়িতে আর কেউ খেত না, শুধু আমার জন্য বাবা আনতেন এটা বাজার থেকে। আমার খাওয়া দেখে সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। প্রান্ত কপট রাগ করার ভান করে মাকে ডাকতে লাগলো। মা ছিলেন রান্নাঘরে। তড়িঘড়ি করে মা ছুটে এসে বললেন, কিরে প্রান্ত, এভাবে ষাঁড়ের মতো ডাকছিস কেন? বাড়িতে ডাকাত পড়ছে নাকি? প্রান্ত কোমরে হাত দিয়ে বলল, মা তুমি তো জানো এই জিনিস ভাইয়ে ছাড়া আমাদের বাড়িতে কেউ খায় না। এত বছর আমাদের বাড়িতে আনা হয়নি এটা, এখন আমরা কি খাবো? প্রান্তের কথা শুনে আমার গলায় খাবার বেঁধে গেল। কাঁচতে কাঁচতে চোখে পানি চলে আসলো আমার। মায়ের চোখে আমি উৎকণ্ঠা দেখলাম, তাতে আমার মনটা ভরে গেল। এলিজা এসে আমার মাথায় হাত রেখে বলো, হ্যাভ সাম ওয়াটার রাহাত, বি কেয়ারফুল হোয়াইল ইটিং। মা চোখ কুঁচকে প্রান্তকে বলো, প্রান্ত, তোর ফিরিঙ্গি ভাবিকে বলে দে ওভাবে তার বরের কাশি থামবে না, বা হাতটা জোরে ঝাঁকি দিতে বল। আমি মুগ্ধ হয়ে মাকে দেখছি। আসলে মায়ের মমতার কোনো তুলনা হয় না। আমার চোখে পানি ভর্তি হয়ে আসছে। এলিজা থতমত খেয়ে দাঁড়িয়েছে। হাতটা ঝাঁকাঝাঁকির ব্যাপারটা সে এখনও বুঝতে পারছে না। প্রান্ত মুখ টিপে হেসে বলল, তাহলে স্বীকার করলে তো মা, ফিরিঙ্গি তাহলে আমার ভাবি? মা মুখ কালো করে দাঁড়িয়ে থাকলেন। বাবার মুখে বেশ কৌতুকে হাসি। সবই ঠিক আছে মিনু, কিন্তু এতগুলো বছরে তো আমাদের বাড়িতে খাসির কলিজা আসে না। আমি তো আজ বাজার থেকে এটা আনিনি, হঠাৎ এই রান্না। মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেলেন কিছুটা। আমতা আমতা করে বললেন, আর বলো না, সুপ্রিয়াকে পাঠিয়েছি খাসির মাথা আনতে। জামাই বাবা খাসির মাথা দিয়ে মুগ ডাল রান্না পছন্দ করে। মেয়েটা যে কিনা ভুল করে খাসির কলিজা নিয়ে চলে এসেছে। পাশে ছিল সুপ্রিয়া। তার চোখে বিস্ময়। চোখ গোল গোল করে বলল, সে কি কথা খালাম্মা, আমি আবার কখন ভুল করলাম? আপনিই তো আমাকে আলাদা করে ডেকে যে টাকা দিয়ে বললেন খাসির কলিজা। সুপ্রিয়া কথা শেষ করতে পারলেন না। মা চোখ কটমাট করে তার দিকে তাকিয়ে বললেন, বেশি বুঝিস তুই, যা এখান থেকে, আমাদের তো যা বোঝার বোঝা হয়ে গেছে।
আমার গলা দিয়ে কোনো খাবার আর নামছে না। সেটা আনন্দে নাকি ভালোবাসায় সিক্ত হয়ে তা বুঝতে পারছে না। অবাধ্য চোখের জলটা বাদ মানছে না। ছুটে যেয়ে মাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। ছোটবেলায় মাঠ থেকে খেলাধুলো করে এসে ঘামার্ত শরীরে মাকে জড়িয়ে ধরতাম। মা তার নরম আঁচল দিয়ে আমার মুখটা মুছে দিতেন। আবার যদি মাকে সেভাবে ফিরে পেতাম। বাবা মুচকি হাসলেন। প্রান্ত যে দুষ্টু, সবসময় সবার পিছে লেগে থাকে। দাঁত কিলে হেসে বলল, মা, সুফিয়াকে কথাটা শেষ করতে দিলে না যে? মা চোখ লাল করে ওর দিকে তাকালো। ও ভয়ে চুপসে গেল, কিন্তু মুখে তখনও দুষ্টু হাসি। মুক্তো আপার সাথে ফিসফিস করে কি যেন বলল, আর দুজনে ভীষণ হাসতে লাগলো। মা তো বেজায় অপ্রস্তুত হয়ে গেল। বাবা চেয়ার টেনে বসে বললেন, তা বেশ, আমরা না হয় আজকে রাহাতের কল্যাণে, ও দুঃখিত, সপিয়ার ভুলের কারণে খাসির কলিজার ভুনা খাবো, কিন্তু জেসি দাদুভাই তো এটা খেতে পারবে না। ওকে কি দেওয়া যায়? এলিজা হেসে বলল, সমস্যা নেই, আমি ওকে দুধ বিস্কুট খাইয়ে দিব। বাবা কিছু বলতে যাবে, তার আগে মা বললেন, মুক্ত, ওকে কেউ বলেনি এই বাড়িতে দুপুরে কেউ ভাত না খেয়ে ওসব ছাইপাশ খায় না? মুক্ত আবার আমতা আমতা করে বললো, তাহলে জেসি এই ঝালের খাবার খাবে কিভাবে? এলিজা তো ঝাল খেতে পারে না। মা রান্নাঘরে যেতে যেতে বলেন, আমার বাড়িতে কাউকে অভুক্ত রাখি না আমি। ফিরিঙ্গি মানুষজন ঘর ভর্তি হয়ে গেল আমার। ওদের জন্য মিষ্টি আর ডিম কোরমা করা আছে। আলাদা করে পোলাও করেছি, খেয়ে উদ্ধার করো আমাকে। মা চলে যেতে আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। হঠাৎ আর চোখের দিকে তাকাতে আমার বুকটা ছ্যাদ করে উঠল। আমি কি ভুল দেখলাম? না তো, আমি স্পষ্ট দেখছি মা দূর থেকে আমার হাসি দেখছেন। আমার চোখ পড়তে দ্রুত চলে গেলেন। আমি এক দৃষ্টিকে সেদিকে তাকিয়ে থাকলাম। দিন যাচ্ছে, আমার ফিরে যাওয়ার সময়টা এগিয়ে আসছে। মাঝে মাঝে মনে হচ্ছে এই মায়ের দেশ না সারলে বোধহয় ভালো করতাম। যেমনই হোক, এরকম ছিল ওখানে। কিন্তু এই মায়ের টান ছেড়ে এবার ফিরে যেতে ভীষণ কষ্ট হবে আমার। জেসি তো সারাদিন দাদুন, দাদাভাই আর মুক্তো আপার ছেলেমেয়ের সাথে খেলাধুলা করে ছোটাছুটিতে মেতে আছে। ফিরে যাওয়ার কথা শুনে যেই রিয়াক্ট করবে যা আমি জানি না। ওসব ভাবছি আর বারান্দায় বসে বসে মন খারাপ করে বলছি, লনে জেসি খেলছে বাবা মায়ের সাথে, ওদের দেখছি আমি আর এসব ভাবছি। কারো হালকা কাশির আওয়াজে আমার ঘোর কাটে। ভেবেছিলাম এলিজা। পিছন ঘুরে তাকাতে বেশ চমকে উঠি। আফিয়া, এতদিন পর। হ্যাঁ, আফিয়া, যার সাথে আমার বিয়ে ঠিক করেছিল, আর একই সাথে সে আমার ছোট ভাইয়ের বাগদত্তা। আমি অপরাধবোধ দিকে আফিয়ার দিকে তাকাতে পারছি না। ওদের বাড়ি থেকে অনেক আশাবাদী ছিল আমার ব্যাপারে। অনেকটা এগিয়ে গিয়েছিল দুই পরিবার। কথা ছিল মান্ডেল থেকে ফিরে আমার সাথে বিয়ে হবে ওর। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। আফিয়া প্রথমে নীরবতা ভাঙলেন। কেমন আছেন রাহাত ভাই? আমি আস্তে করে বললাম, ভালো আছি আফিয়া, তুমি কেমন আছো? আফিয়া হাসলো সুন্দর করে। মেয়েটা আগে বেশ ছোট ছিল, আমার তুলনায় বয়সটা বড্ড কাঁচা ছিল, আর খুব চিকন ছিল। এখন চেহারায় বেশ ম্যাচুরিটি এসেছে। রাহাত ভাই, আপনার বউ আর মেয়েকে দেখলাম, কি যে মিষ্টি আর কি সুন্দর টুকটাক করে ইংরেজিতে কথা বলে। আর আপনার বউটা বেশ সুন্দরী, বাংলা বলা শিখতেছে, বেশ ভালো। খুব ভালো লেগেছে দেখে। আমি ছোট্ট করে বললাম, ধন্যবাদ আফিয়া। আপনি বোধহয় কোনো কারণে আমার দিকে তাকাতে পারছেন না, তবে আপনাকে ধন্যবাদ দিতে এসেছি আজকে আমি। কিসের ধন্যবাদ? মিথ্যে বলবো না রাহাত ভাই। বয়সের দোষ কিনে জানি না, কিশোরী মন আপনার জন্য পাগল ছিল। আপনাকে নিয়ে স্বপ্ন দেখতাম আমি। কিন্তু যেদিন শুনলাম আপনি বিদেশিকে বিয়ে করে নিয়েছেন, আমার মনের মধ্যে অন্যরকম তোলপাল শুরু হয়েছিল। মনে হচ্ছিল বাঁচবো না। আমার এই অবস্থা থেকে খালা আম্মা আপনার উপর ভীষণ রেগে গেছিলেন। কীভাবে যে নিজেকে সামনে নিয়েছিলাম সে কেবল আমি জানি। কিন্তু যত দিন গেছে আমি বুঝতে শিখেছি আস্তে আস্তে, ওগুলো আমার আপনার জন্য কম বয়সে মোহ ছিল, আর কিছু না। যদি তাই না হতো আপনাকে ভুলে যেতে পারতাম না। এরপর আমার জীবনে এলো প্রান্ত। ও তো প্রায় আমার সমবয়সী। ওর সাথে কত খেলাধুলা, মারামারি, খুনসুটি হয়েছে আমার। কিন্তু এসবের মধ্যে কবে যে ওর প্রেমে পড়ে গেছি আমি বুঝতেই পারিনি। আপনাকে ধন্যবাদ এই কারণে যে এতদিন আপনাকে বিয়ে করলে হয়তো আমি ভুল করতাম। কারণ আমার সত্যিকারের ভালোবাসা আপনি ছিলেন না। ষোড়শী মোহ ছিল আপনি। প্রান্তকে এতটাই ভালোবাসতে পারবো আমি বুঝতেই পারতাম না। তাই আপনি দয়া করে অপরাধবোধে ভুগবেন না। আমি সত্যিই প্রান্তকে ভালোবাসি। আমি মুগ্ধ হয়ে আফিয়ার দিকে তাকালাম। বড় সুন্দর করে সবটা বুঝিয়ে বলল। আমার ভাইটি এত ভালোবাসায় ডুবে আছে, ভাবলেও অদ্ভুত শান্তি লেগে। আমি দূরে দেখি প্রান্ত দাঁড়িয়েছে, মিটমিট করে হাসছে। আমি ওকে কাছে ডাকলাম। ওর হাতটা নিয়ে আফিয়ার হাতের সাথে মিলিয়ে দিলাম। দু ফোঁটা চোখের পানি মুছে বললাম, ভালো থেকো তোমরা। অনেক ভালো থেকো, যতটা ভালো থাকা সম্ভব। ওরা হাসি হাসি মুখ করে আমাদের দিকে তাকিয়ে থাকলো। আমার বুকের উপর এতদিনের যে অপরাধবোধের পাথরটা ছিল তা নেমে গেল। আমি শান্তির নিঃশ্বাস ফেললাম ওদের হাসি মুখ দেখে। আজ বাদে কাল প্রান্তের গায়ে হলুদ, একই সাথে আনন্দ আর মন খারাপ দুটো হচ্ছে। ওকে তো আমার প্রাণপ্রিয় বন্ধু সমান ভাইয়ের বিনা বেশানে বাজবে, অন্যদিকে আমার ফিরে যাওয়ার ঘন্টা বেজে গেছে। এক সপ্তাহ বাদে আমাদের ফিরে যেতে হবে এই দেশের মায়া ছাড়ে। আমি লাগেজ গুছাচ্ছি অল্প অল্প করে। এলিজা আর জেসির লাগেজটা আমি গুছিয়ে দিচ্ছি, কারণ এলিজার শরীরটা বেশ খারাপ। আজ সকাল থেকে প্রায় সারাদিন শুয়ে আছে। দুপুরে মুক্তো আপা এসে নিজে খাইয়ে দিয়ে গেছে একে, কিন্তু খেতে পারেনি। বমি হয়ে গেছে, নিশ্চয় বদহজম হয়েছে।
আসলে এসব খাবারে অভ্যাস নেই তো, তবু মুখ ফুটে কিচ্ছু বলে না। আজকাল মা প্রায় ঝাল ছাড়া ওকে এটা ওটা বানিয়ে দেয়। যদিও মুখে বলে ভুল করে ঝাল দিতে পারেন নাই, কিন্তু আমরা বুঝি এলিজা আর জেসির জন্য মা ঝাল দেন না। মাঝে মাঝে আমিও বাইরে থেকে কেক, চিপস, চকলেট এনে দেই। মুখে না বললেও খুব খুশি হয় এগুলো দেখে। বড্ড লক্ষ্মী আমার বউটা। এলিজা শুয়ে আছে আর আমি পাশে আমার ব্যাগ গোছাচ্ছি। জেসিও কোথাও দেখছি না। নিশ্চয় দাদাভাইয়ের সাথে তার ঘরে খেলছে। মেয়েটা বড্ড ভাব হয়েছে দাদাভাইয়ের সাথে। দাদুনের সাথে হয়েছে এই বাড়িতে সে একাই তার দাদুনকে বকা দেওয়ার ক্ষমতা রাখে বলে কথা। আসতে পারি, শুধুমাত্র এই দুটো কথা আমার দুনিয়া উলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমার পা দুটো কেঁপে উঠল। আমি নিশ্চিত আমি ভুল শুনছি, কিন্তু না। এলিজা ততক্ষণে উঠে বসেছে। তবে কি আমার অপেক্ষার প্রহর এবার শেষ হতে চলল? আমার দীর্ঘদিনের খরার বুকে এবার প্রশান্তির বৃষ্টি নামতে শুরু করলো। আমি কাঁপতে কাঁপতে দরজার দিকে এগিয়ে গেলাম। এলিজাও আস্তে আস্তে এসে দাঁড়িয়েছে আমার পাশে। শরীরটা বেশ দুর্বল ওর। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মা। মা যেন একটু কেঁপে উঠলেন। এলিজা এসে মায়ের হাত ধরলেন, হেসে বললেন, আসুন না। আমি ভেবেছিলাম মা হয়তো এলিজার হাত ছাড়িয়ে নেবেন, কিন্তু আমাকে অবাক করে দিয়ে মা বললেন, আসবো তো, কিন্তু তোমরা এই ধাড়ি বটটার সামনে এভাবে দাঁড়িয়ে থাকলে আমি কিভাবে আসবো? আমি হাসলাম। আমাকে দেখে এলিজাও হাসলো। যদিও ধাড়ি বর এ নিয়ে কোনো ধারণা নেই। আমি মায়ের আরেকটা হাত ধরলাম। আমার সারা শরীর রক্তপ্রবাহ যেন হঠাৎ চলাচল বন্ধ করে দিয়েছে। আজ এতগুলো বছর পর মায়ের সেই কোমল হাতটা ধরতে পারলাম। হ্যাঁ, আমি মায়ের সেই অপদার্থ ছেলে। শেষ মায়ের হাত ধরেছিলাম 7 বছর আগে এয়ারপোর্টে। প্লেনে ওটা আধ ঘন্টা আগে মা আমার হাত ধরে শুধু কেঁদেছিল। কোনো কথা বলতে পারছিল না। আমি মাকে সান্ত্বনা দিয়েছিলাম, মাগো তুমি কেঁদো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো তোমার কাছে। মা কোনোভাবেই আমার হাত ছাড়াতে চাচ্ছিল না। আর সেই ঘটনার বিপরীত, আমি মায়ের হাত ছাড়তে পারছি না আজকে। মায়ের চোখটা বেশ ফোলা, মনে হচ্ছে কিছুক্ষণ আগেই কেঁদেছে। আস্তে আস্তে হেঁটে এসে বিছানায় বসলেন। লাগেজ দেখে বললেন, তোমাদের যাওয়ার সময় হয়ে গেছে। মায়ের কণ্ঠে ছিলেন, যে কোনো মুহূর্তে কেঁদে দিবেন। আমি হাঁটু গেড়ে মায়ের সামনে বসলাম। মায়ের হাত দুটো মুঠোয় মধ্যে নিলাম। এরপর মায়ের কোলে মাথা দিয়ে বসে থাকলাম। মা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছেন। আমার জ্বলন্ত কণ্ঠে যেন হিমশীতল স্রোতস্বিনী প্রবাহ বয়ে যাচ্ছে। একে শান্তি, একে প্রশান্তি, কি নাম এর! আমি অনেকক্ষণ মায়ের কোলে এভাবে মাথা দিয়ে পড়ে রইলাম। এলিজা পাশে দাঁড়িয়ে আমাদের দেখছে হাসি হাসি মুখে। প্রায় 20 মিনিট 10 পর মায়ের হাতে শীতল পরশটা পেলাম আর চুলে। আমি আর পারলাম না। শব্দ করে ঝরঝর করে কেঁদে দিলাম। মাও কাছে। আমি চিৎকার করে বলছি, মা, মা, ও মাগো, আমাকে ক্ষমা করে দাও মাগো। কান্নার দমকে আর কোনো কথাই বলতে পারলাম না। মাও কাঁদছেন চিৎকার করে। আমাদের কান্না শুনে মুক্ত আবার তড়িঘড়ি করে ছুটে এসেন। এসে এমন মধুর দৃশ্য দেখে সেও নিজেকে সামলাতে পারলেন না। আমাদের সাথে সেও কাঁদলেন। অনেকক্ষণ এভাবে কান্নাকাটির পর মা আমাকে আর এলিজাকে মায়ের দুপাশে বসালেন। এলিজার হাতটা তার হাতের উপর নিয়ে বলেন, আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে অনেক অন্যায় করেছি আমি। অনেক অপমান করেছি আমাকে। তোমার কোনো দোষ ছিল না। আমি আসলে কখনো মানতে পারিনি। আমাকে ভুল বুঝো না। এই যেমন হয় কিছু কথা বুঝলো, কিছু বুঝলো না। তবু মিষ্টি করে সে বলল, না না, এটা বলবেন না। আমি কিছু মনে করিনি। আমি তো আপনাদের অনেক ভালোবাসি। আমি হেসে বললাম, এলিজা, ওটা ভালোবেসেছি না, ভালোবেসেছি। মা আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, চুপ থাক। তোর ইংরেজি বলতে গেলে এমন ভুলভাল হয়। আমি মাথা নিচু করে হেসে মাথা চুলকাতে লাগলাম। মা এলিজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমাকে মা বলে ডাকো। এলিজা তেমন হতভম্ব হয়ে গেল। আমিও তাই। আমি চোখের ইশারায় ওকে ডাকতে বললাম। ও মায়ের হাত বুকে চেপে ধরে বলল, মা, আমাকে ক্ষমা করে দিন আপনি। মা সুন্দর করে হাসলেন। এরপর একটা স্বর্ণের ভারী চেন এলিজার গলায় পরিয়ে দিলেন। বড্ড সুন্দর লাগছিল ওটা পরে। মা কিছুটা উদ্বিগ্ন হয়ে বললেন, তোমার চেহারাটা এমন মলিন লাগছে কেন? কোনো সমস্যা? এলিজা কিছু বলতে যাবে তার আগে আমি বললাম, মা, আসলে সকাল থেকে ওর শরীরটা একটু খারাপ। মা বেশ চিন্তিত হলেন। এলিজার কপালে হাত দিয়ে বললেন, কি হয়েছে? জ্বর টর হয়নি তো? আমি বললাম, না না মা, জ্বর না। সকাল থেকে শরীর দুর্বল, মাথা বেশ ঘুরছে, তাই শুয়ে আছে। মুক্ত অভ্যাসে খাইয়ে দিয়ে গেছে, কিন্তু খেতে পারিনি, বমি হয়েছে। নিশ্চয় বদহজম। মা ভুরু কুঁচকে আমার দিকে তাকালেন। এলিজা দেখে মুসকে মুসকে হাসছে লাজুকভাবে। মেয়েটা কি পাগল? অসুস্থ শরীর নিয়ে কেউ হাসে? হাসছো কেন? এটা কি হাসির কিছু? রেডি হয়ে নাও, ডাক্তারের কাছে যাব। এলিজা কোনো কথা না বলে মাথা নিচু করে হেসেই চলছে। মা ওর দিকে তাকালেন। আমি ওকে জোর করে নিয়ে যাব ডাক্তারের কাছে। হঠাৎ মা বললেন, রাহাত, একটু অন্য ঘরে যা তো, বৌমার সাথে আমার কথা আছে। আমি কোমরে হাত দিয়ে বললাম, বারে, এবার বৌমাকে পেয়ে আমাকে অন্য ঘরে পাঠিয়ে দিচ্ছে, ওর সাথে আবার আলাদা করে কি কথা? মা চোখ বড় করে, রাহাত, যা বললাম তাই কর, বেশি কথা বলিস না তুই। আমি কিছুটা মন খারাপ করে বেরিয়ে গেলাম। সোজা বাবার ঘরে গেলাম আমি। ওখানে বাবা জেসি আমাদের জাতির সঙ্গে শেখাচ্ছে। আমাকে দেখে বাবা উচ্ছ্বাসিত বললেন, কাণ্ড দেখেছ রাহাত? জেসি দাদুভাই তো দারুণ ট্যালেন্ট, কি সুন্দর আমাদের জাতির সঙ্গে প্রথম 2 লাইন শিখে ফেলেছে। জেসির চোখে মুখে দারুণ আনন্দ। সে বলল, পাপা, ইউ নো অলরেডি আই হ্যাভ লার্ন ইয়োর ন্যাশনাল অ্যান্থাম। আমি ওর মাথায় হাত রেখে বললাম, শুধু আমাদের না মা,
তোমারও ন্যাশনাল অ্যান্থেম এটা। জেসি ঘন ঘন মাথা নাড়লেন। বাবা বললেন, জেসি দাদুভাই পাপাকে শোনাও তো। জেসি বাংলায় তে কি সুন্দর করে গাইলো। আমি ওকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু দিলাম। এর মধ্যে মা হন্তদন্ত হয়ে এই ঘরে আসলেন। মায়ের মুখ থমথমে। ভয় পেয়ে গেলাম আমি মাকে দেখে। মায়ের পিছু পিছু প্রান্ত আর মুক্ত আপা এসেছেন। সবাই মায়ের দিকে জিজ্ঞাসা দৃষ্টি হয়ে তাকিয়েছে। আমি উঠে দাঁড়িয়ে মাকে বললাম, মা কি হয়েছে? আমাকে তোমাকে এমন দেখাচ্ছে কেন? মা মুখ কালো করে বললেন, তোমাদের টিকিট কবে রাহাত? আমার দিশেহারা লাগছে। আমি মায়ের দুই বাহু ধরে বললাম, মা কি হয়েছে আমাকে বলো। এলিজা কি কোনো বেয়াদবি করছে তোমার সাথে? সবার মুখে ভয়। মা বললেন, যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। পরের সপ্তাহে রবিবারে মা, টিকিট পাল্টাতে হবে। আমি চমকে উঠে মায়ের দিকে তাকলাম। মানে কি হয়েছে? এলিজার কিছু হয়েছে? আমার বুক কাঁপতে লাগলো ধকধক করে। কি হয়েছে এলিজার? এলিজা কোথায় মা? কি হয়েছে ওর? এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাবো ওকে? ডাক্তারের কাছে তো নিতেই হবে, কিন্তু যা হওয়ার হয়ে গেছে। এই জেসি ছুটে এসে মায়ের হাত ধরলো। বেকুল হয়ে বলল, হোয়াট হ্যাপেন টু মাই মম দাদুন? ইজ শি ওকে? মা আবার ওর দিকে তাকিয়ে ফিক করে হেসে দিলেন। আমি অবাক হয়ে বললেন, এলিজা এই অবস্থাতেই? মা হাসছেন। আমি ছুটে ঘর থেকে বের হয়ে যাচ্ছিলাম। মা আমাকে ধরে বললেন, আরে কোথায় যাচ্ছিস? এলিজার কাছে। ওর কি হয়েছে জানতে চাই। মা চুপ করে হাসছেন। বাবা আবার কড়াই করে বলে, মিনু কি হয়েছে, হাসছো কেন? মেয়েটার কি হয়েছে? আর এই পরিস্থিতিতে তুমি হাসছো কিভাবে? মা মিটমিট করে হেসে বলে, একটা সুসংবাদ আছে। আমরা একযোগে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকলাম। কি সুসংবাদ? আমাদের ঘরে নতুন অতিথি আসতে চলছে। মুক্ত আপা মাথা চুলকে বলল, হ্যাঁ আফিয়া, প্রান্তের নতুন বউ। নতুন অতিথি আসতেই তো যাচ্ছে। মা মুক্ত আপার মাথায় একটা গাঁটটা মেরে বলল, তুই আজীবন গাধাই থেকে যাবি বোকামি। বাবা মনে হয় কিছু বুঝতে পেরেছে। মায়ের হাত ধরে বললেন, তবে কি আমি যা ভাবছি তাই? মা মুখ টিপে হেসে মাথা নাড়লেন। জেসি কারো কথা বুঝতে না পারে এদিক ওদিক চাচ্ছে। প্রান্ত তো ইয়াহু বলে এক লাফ দিয়ে পাশের সোফায় গুঁতো খেয়ে তাও হাসি থামছে না। উত্তেজনা আমার হাত পা কাঁপছে। সত্যিই আমি দরজার দিকে তাকাতে দেখলাম এলিজা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওর চোখে পানি। আমি অবাক হয়ে আমার পরিটাকে দেখছি। এত সুখ আমার কপালে। আচ্ছা, আমি স্বপ্ন দেখছি না তো? রাত 12:40 আমি ড্রয়িং রুমের সোফায় মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছি। ঘরে হালকা নীল আলোর লাইটটা জ্বলছে। মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মনে হচ্ছে আমি জান্নাতে এসে উপস্থিত হয়েছি। এত সুখ আমার চারপাশে। মা আস্তে করে বলল, বাবা এবার যাও বৌমার কাছে, ওকে সময় দাও এখন। যাবো বৌমা, তোমার আদর নিয়ে একটু বুকটা খা খা করছে। মা তোমার ভালোবাসার জন্য মন ভরছে না। মা আমার কপালে ছোট্ট করে চুমুক দিল। আমি মায়ের হাত ধরে বললাম, আমাকে ক্ষমা করে দিয়েছো তো মা? আমি যে অন্যায় করেছি তুমি কিছু মনে রাখো নি তো? এতদিন খুব রাগ ছিল তোমার উপর। মনে হয়েছিল তোমার মুখ দেখবো না কখনো। কিন্তু এখন বুঝতে পারছি ভাগ্যিস তুমি অন্যায়টা করেছিলে। না হয় এমন হীরের টুকরো বৌমা আর চাঁদপাতন দাদুকে কোথায় পেতাম আমি? হাজারবার তুমি এই ভুল করো। আমার কোনো রাগ নেই তোমার উপর। আমার তুমি আমার খুশি হয়েছে বলেই তো আল্লাহ আমাকে আরও একবার খুশির খবর জানালে মা। আমি মায়ের হাত চেপে ধরে বসে থাকলাম অনেকক্ষণ। বেশ কিছুক্ষণ পর পা টিপে টিপে আমাদের শোবার ঘরে আসলাম আমি। জেসি ঘুমে কাদা হয়ে গেছে। এলিজা জানলার দিকে তাকিয়ে এসে বসে আছে। আমি মৃদু করে ডাক দিলাম, এলিজা। এলিজা ছুট্টে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমিও পরম ভালোবাসা আলতো করে ওকে জড়িয়ে ধরলাম। ওর চুলে হাত বুলিয়ে দিয়ে বললাম, তুমি আমাকে এত খুশির খবর দিলে, তুমি কি উপহার চাও আমার কাছে? আজ তুমি যা চাইবে আমি তাই দিব। বলো কি চাও? এলিজা আমার বুকে মাথা রেখে বলল, আমি না চাইতে অনেক বড় উপহার দিয়েছো তুমি। তাই সেটা কি? এত সুন্দর একটা পরিবার। আই লাভ মা, আই লাভ বাবা, আই লাভ এভরিবডি অফ দ্য ফ্যামিলি। আই লাভ অল অফ অ্যাকচুয়ালি আই লাভ দ্য ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ রাহাত। আমি মুচকি হেসে বললাম, আর আমাকে মোর দ্যান মাই লাইফ। আমি ওকে আরও শক্ত করে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। দুজনে স্বপ্নালু চোখে ঘুমন্ত জেসির দিকে তাকিয়ে থাকলাম। নিরে ফেরা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।